কোন দল ক্ষমতা আসলে এই চাঁদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? হলো জামাত ইসলাম আইলে চাঁদা মুক্ত থাকবে। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন। সারা পৃথিবীতে যতগুলো এম্বাসি আছে কোনো জায়গায় পাসপোর্ট নাই। অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই। বিক্রম মিস্ত্রি, আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে যায় নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। ইতিমধ্যে একটা বিষয় আপনারা হয়তো খুব ভালো করে বুঝতে পারছেন যে হঠাৎ করেই আসিফ নজরুল আইন উপদেষ্টা তাকে নিয়ে উঠে পড়ে লেগেছে কিছু লোক, এবং আসিফ নজরুলের পদত্যাগের দাবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মূলত পক্ষে কেন সবাই আসিফ নজরুলকে পদত্যাগের জন্য এরকমভাবে উঠে পড়ে লেগেছে? আসলেও কি আসিফ নজরুল দোষী? সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য থেকেও কিন্তু আপনারা কিছু বিস্তারিত আলোচনা শুনেছেন। তো আসলে কে দোষী না দোষী এগুলো তো ভাই আমরা জানি না। তো কয়েকজন বিশ্লেষকের আলোচনা শুনলেই হয়তো আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে আসিফ নজরুল দোষী নাকি নির্দোষ। তার সাথে সাথে আর একটা সুসংবাদ বলতে পারেন কারোর জন্য, আবার কারোর জন্য দুঃসংবাদ বলতে পারেন। ভারতের গণমাধ্যম অবশেষে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার উদ্ভটমূলক বক্তব্য বা বাংলাদেশ নিয়ে যে সমস্ত উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে এগুলো সায় দেয় না বা এগুলো শিখিয়ে দেয় না বা এগুলোর পক্ষপাতী করে না নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশে কিন্তু স্বরাষ্ট্র সচিব ঘুরে গিয়েছে, সেটা আমরা সকলেই জানি ভারতের। তারপরেই কিন্তু তাদের একটা গণমাধ্যমের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি ভারত মাথা নত করতে বাধ্য হলো? তো প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, বিস্তারিত শুনলেই বুঝতে পারবেন। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, সেটাও দেখছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি গোলাম মুর্তজা ভাইয়ের নাম। সবাই এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে। এই আলোচনাগুলো যখন হয়, কেন হয়, এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে, তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল। এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন, আমি স্মৃতি থেকে বলছি, বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে। সেখানে একটা জায়গায় তিনি বলেন, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো। ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট। তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন, যাদের প্রচুর অ্যাক্সেস আছে, প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে, তারা যেমন করেছেন। এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এই গণ অভ্যুত্থানকে, শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ, যেটা তার বাইরে কথা বলেছেন, এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল, এটাকে বিপ্লব বলে, শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তাকেও আমরা দেখেছি আসিফ নজরুলকে আক্রমণ করছেন। এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া। আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম, সেখানে বলেছিলাম কেষ্টা বেটাই চোর, উনি নন্দঘোষ, যাই ঘটে সব কিছু তার। উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন। আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খণ্ডাতে যাচ্ছি না। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে করা হচ্ছে, সেগুলো খণ্ডাতে যাচ্ছে। অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খণ্ডাচ্ছেন। আমার কাছে এগুলো এত কাঁচা, এত এত উদ্ভট, এত হাস্যকর, এত অযৌক্তিক মনে হয়। এগুলোকে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই মনে হয়, সত্যি বলছি তাই। এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি, কখনো যাই না। আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হয়েছেন হন, একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা, এই ধরনের প্রোপাগ্যান্ডা, এই ধরনের বিশদকারী, এই ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হন। আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে, থাকবেই। আমারও নেই তা বলছি না, আমারও আছে, আমাদের প্রত্যেকের আছে। আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই, তারা আসলে সঠিক কথা বলি না, ভুল কথা বলি। যাই হোক, প্রশ্নটা আসলে ওই জায়গায়, ডক্টর আসিফ নজরুল কেন বারবার টার্গেট হচ্ছেন? কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন? কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে? শফিকুল আলম, গোলাম মুর্তজা, অবশ্য তাদের দুটো পাপ আছেই। গোলাম মুর্তজা তো ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন, মহাপাপ, ডেইলি স্টারে চাকরি করেন উনি। শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন, বিরাগভাজন হয়েছেন, আবারই কথা।
এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সব কিছুর সাথে, এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি, সত্যিকার অর্থেই জানি। কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে, কিন্তু যারা আমরা তাদেরকে চিনি, মানে তাদের লেখার সূত্রে, বলার সূত্রে, ব্যক্তিগতভাবেও তারা কী করেছেন অনেকেই বলছেন, অনেকেই লিখছেন। দুজনই সাংবাদিক, পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না, সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে। এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে এখানে আমরা ধরে নিতে পারি, কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো, সেটা চরিতার্থ করা সহজ হয়। আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে মানে তাদের ভাষায় যে বিপ্লব, আমরা যেটা গণঅভ্যুত্থান বলি, এটা অবশ্যই বিপ্লব না। প্রথম দিন থেকে এটা কন্টেস্ট করছি। বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন। উনি আলোচনা করে, উনি একাই যে করেছেন তা না, যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমেই এটা হয়েছে। কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি, সে কারণে ওনার দোষ, উনি টার্গেট, এই দায় তার নিতে হবে, এই অপরাধ তার, কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি, তাই সেটা নিতে হবে। তাদের অনেক খোয়াব ছিল বিপ্লব করে, বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি। এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে, পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে, এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে, সেটার আলাপ আছে। ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন। বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন। এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই, কনস্টিটিউশনের মধ্য থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া কেউ তীব্র সমালোচনা করা হয়েছিল। অথচ সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর যারা বাশারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত 13 বছর, তারাও এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি, দখল করে নেননি। বাশারের যে প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যাননি, তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, স্মুথ ট্রানজিশন করবেন, এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সবকিছু দখল করে ফেলেনি। তারা অপেক্ষা করেছেন, তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন, তিনি দায়িত্ব নেবেন বাশারের প্রধানমন্ত্রীর কাছ থেকে। ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাতছাড়া করে দিচ্ছে আলাপ করছে কিনা। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরি। এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে আমি আওয়ামী রেজিমের কথা বলছি, তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত, দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, অনৈক্য তৈরি করে দেওয়া। বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে, কিন্তু ট্যাগ দিয়ে দেয়। আমি বারবার বলছি আমাদের সমালোচনা থাকতে পারে, আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি, কারো ভালো না লাগতে পারে, তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইভিল একটা বস্তু, কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া। অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের, রয়ের নাকি অনেক লেয়ারের দালাল আছে, জানি না কোন লেয়ারে কি আছে, আরও লেয়ার আছে কিনা বলার বাইরে। কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে, আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সাধুবাদ জানাই, কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি, অনেকে লিখেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায়, যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যখন এই বিভৎস বিষোদ্গার করা হচ্ছে, তখন বিশেষ করে উনি 3, 4, 5 তারিখে কোথায় কী করেছেন, কী ছিলেন বলে যেসব অভিযোগ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারতো, কিন্তু তারা শেষ পর্যন্ত কথা বলছেন। আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত কষ্টে আছে। বাংলাদেশের যেই সকল ভাইরা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কষ্ট করছে, সেই ভাইদের দিকে তাকিয়ে প্রবাসী মন্ত্রণালয়টা সম্পূর্ণ স্বাধীন একজন ব্যক্তির কাছে দ্রুত গতিতে ছেড়ে দেওয়া দরকার। আমরা আজকের সকালে জনাব আসিফ নজরুল স্যারের একটা ভিডিও দেখলাম। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রবাসীদের আর কোনো সমস্যা, সমসাময়িক যে সমস্যা, পাসপোর্টের সমস্যা, সেটা থাকবে না। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হতে পারে, এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রবাসীদের সেই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাদের এই সমস্যা দূর হতে পারে। কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত। আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত। এর কয়েকটা কারণ হচ্ছে, আপনি আজকের গতকালকের একটা একজনের ভিডিও দেখেছেন, দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিলেন যে প্রবাসীরা শান্ত হন, আপনাদের পাসপোর্ট রেডি হয়ে যাচ্ছে, গতকালকে আমাদের মিটিং হয়েছে। এটা মানুষ দেখলে বুঝে, কারণ আমরা দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আমরা জানি যে কোন জায়গায় কোন মুহূর্তে কি বলবেন, কি করবেন। জনতার এমন একটা অবস্থা হয়েছে, আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা না, কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন। সারা পৃথিবীতে যতগুলো এম্বাসি আছে, কোনো জায়গায় পাসপোর্ট নাই। একটা মানুষ বিদেশে যায় কি করতে? সে চাকরি করবে, টাকা ইনকাম করবে, তার হালাল টাকা দিয়ে পরিবারকে আজকে মানে সাহায্য করবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ডাকছি কেন? তিনি আমার রেমিটেন্সে ভূমিকা পালন করছে। এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের সহযোগিতা করেছে, এই 24-এর গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে, কিন্তু তাদের পাসপোর্ট সমস্যাটা
এতদিন পরে আপনি লাইভে এসে বললেন যে 2-1 দিনের মানে 4 সপ্তাহের মধ্যে যে এটা সমাধান হয়ে যেতে পারে। আজকের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় একজনের পক্ষে শত শত দায়িত্ব নিয়ে পালন করা এটা সম্ভব না। এটা বাস্তব সত্য কথা। আপনাকে মানতেই হবে যে অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না, অনেক কিছু আমার পক্ষে সম্ভব না, অনেক কিছু আরেকজনের পক্ষে সম্ভব না। দায়িত্ব দেওয়ার জন্য, দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি যেমন হতে হয়, আবার দায়িত্ব বোঝার জন্য ব্যক্তি সেরকম হতে হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটাকে আপনি যেন তেন মনে করে মানুষের জন্য মানে রেখে দিবেন, ছেড়ে দিবেন, এটা হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টায় বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমস্ত চালিকা শক্তি জড়িত। এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের বিদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা যাবেন তাদের যাওয়া আসা জড়িত, তাদের গিয়ে ওখানে চাকরি পাবেন পাবেন না, পারমিট পাবেন না, এম্বাসিগুলো কেমন চলে, সমস্ত এম্বাসিগুলোতে আওয়ামী লীগের দোসর ভরপুর। একটা এম্বাসির এখন পর্যন্ত অ্যাম্বাসেডর পরিবর্তন ঠিক মতো হয় নাই। শুনছি কয়েকটা এম্বাসি হয়তো অ্যাম্বাসেডর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এই সরকারের স্টেক হোল্ডার, আমরা কাজ করেছি আপনাদের জন্য, কিন্তু আজকের আমাদেরকে বারবার কেন কথা বলতে হবে প্রবাসীর পক্ষে কিংবা আজকের এম্বাসিগুলোর দুর্দশার কথা বলে? আজকে কি মনে করেন যে একটা বিবৃতি একটা লাইভে এসে বলে দিলাম যে পাসপোর্ট হয়ে যাবে আগামী 4 সপ্তাহের মধ্যে, এখানেই কি প্রবাসী মন্ত্রণালয়ের কাজ শেষ? কিংবা কোনো একটা দেশে গেলাম আর আসার পথে একটা আমি প্রবাসীদের লাউঞ্জ এয়ারপোর্টে উদ্বোধন করে দিলাম, প্রবাসীদের কাজ শেষ? প্রবাসীদের প্রতিদিন কত ধরনের সমস্যা নিয়ে প্রবাসীরা জর্জরিত আমরা জানি। শত শত হাজার হাজার মেসেজ আসে, প্রতিদিন মেসেজ আসে, ফয়জুল ভাই কিছু করেন, কিছু বলেন, বলতে পারি না, সইতে পারি না। এমন এক দুর্দশার মধ্যে আপনারা প্রবাসীদেরকে ফেলে দিয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা থাকে, প্রবাসীরা মৃত্যুবরণ করলে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে গরিবসি করে এম্বাসিগুলো। প্রবাসীরা চাকরি করে সেখানে একটা সামান্য লেটার, তাদের বিভিন্ন ভিসা, তারা গ্রেপ্তার হলে সেখানে তাদেরকে সাহায্য করা, রাষ্ট্রের বিভিন্ন কাজে তাকে এম্বাসিতে যেতে হয়, অফিসে যেতে হয়, সেখানে তার প্রতি ভালো ব্যবহার করা, এই দেশে তার আগমন করলে তার উপরে সদ্ব্যবহার করা, তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কমিয়ে নেয়া, বিদেশে গিয়ে ঠিক মতো চাকরি পেল কিনা, ভালোভাবে থাকতে পারলো কিনা, এই সব কিছু হচ্ছে আপনার এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে। এখন এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনটাকে আঁকড়ে ধরার মধ্যে সফলতা কি আমি কিচ্ছু বুঝতে পারি না। আপনার বাংলাদেশে এমনও কিছু মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয় এখনই দায়িত্ব দিলে না দিলে কিচ্ছু যায় আসে না। আপনার সংস্কৃতি মন্ত্রণালয় 5 মাস 3 মাসের জন্য সংস্কৃতির কার্যক্রম নাটক সিনেমা বন্ধ থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায় না, কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যায় তখন যেখানে প্রবাসীরা টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, তাদেরকে সাহায্য করতে না পারলে সেটাকে দেশটা ধ্বংস হয়ে যায়। আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলেন একজন ব্যক্তিকে, সে নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করেছে। যদিও আমি সবসময় সরকারকে সমর্থন জানিয়ে চেষ্টা করে যাই যাতে করে হুরহাঙ্গামা না লাগে, কারণ আমরা সবাই যদি এইরকম কাজ করি, একে অপরের বিরুদ্ধে লেগে থাকি, তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। সে কারণে ধৈর্যের তো একটা সীমা আছে। আজকের এই প্রবাসীদের সাথে অন্য কোনো মন্ত্রণালয় মিলানো যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এটা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে বর্তমানে নাই। কারণ আপনার উন্নয়ন আপনাকে কেউ করতে বলে না। আপনার এখন টাকা পয়সা, আপনার ওই যে কি বলে বাংলাদেশের কয়টা রোড হবে, পদ্মা ব্রিজ হবে, এটা এখন জরুরি না। এখন জরুরি আমার এই যে কোটি কোটি, প্রায় 2 কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে আনডকুমেন্টেড হিসাবে, বলছি যে সেই মানুষগুলোকে আপনার সবার আগে সাহায্য করলে এই মানুষগুলোর টাকা পয়সা বাংলাদেশে আসবে। বিদেশি নাগরিকরা, আমরা 10 বছরের অধিক সময় বিদেশে কাটিয়েছি। আমি তো এমন একটা দেশে কাটিয়েছি মালয়েশিয়ার মতো জায়গায়, যেখানে প্রবাসী আর প্রবাসী, সেখানে মালয়েশিয়া, সৌদি আরব, এই সকল দেশগুলোতে সবচাইতে বেশি বাংলাদেশি মানুষ। আজকের এই দেশগুলোতে তো পাসপোর্ট পাচ্ছি না, ছোট ছোট দেশগুলোতেও পাসপোর্ট পাচ্ছে না। এখন এই পাসপোর্ট ভিডিও কনফারেন্সে এসে বানিয়ে দিলে হবে না আসিফ স্যার। পাসপোর্ট এবং প্রবাসীদের সমস্যা এইটা কোনো জায়গায় আপনি নিজে একা একা সমাধান করতে পারবেন না। এটা প্রফেসরশিপ না, এটা ডক্টরেটশিপ না, এটা ইউনিভার্সিটির দায়িত্ব না, এটা আপনার আমার বললেই হবে না। এটা অনেক জটিল জায়গা, ঘুরে ঘুরে দেখতে হবে। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আপনাকে সফর করতে হবে, এম্বাসিগুলোর সাথে মিটিং করতে হবে, ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, প্রত্যেকের জাগ্রত করতে হবে, প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে তারপরে দেশের জন্য কথা বলতে হবে, ওদের সমস্যাগুলো নোট ডাউন করতে হবে। সেই সমস্যা বাংলাদেশে এসে যেই মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক আপ করা, সেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে হবে। এমনি এমনি বলে দিলে হবে না। প্রবাসী ভাইরা অনেক কষ্টে, আমি এই কথাগুলো বারবার বলছি। শুধুমাত্র আমার এই বাংলাদেশের নাগরিকদের বর্তমান যে সমস্যা, তার সবচেয়ে বড় সমস্যা প্রবাসীদের সমস্যা। অতএব আমি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, আপনি দ্রুত সময়ের মধ্যে এই প্রবাসী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে একজন দায়িত্ব, যাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে, যার দেশে বিদেশে থাকার অভিজ্ঞতা আছে, যার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ করার যোগ্যতা আছে, কথা বলার যোগ্যতা আছে, ভাষার দক্ষতা আছে, দেশপ্রেমিক হিসেবে দেশের জন্য কাজ করতে পারবে, সেরকম মানুষকে আপনি পছন্দ করুন। দল চেনা, দলবাজ, কানাবাজ, যাদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, বিদেশ নিয়ে সম্পর্ক নাই, যোগ্যতা নাই, এম্বাসিগুলোর চালানোর মতো দক্ষতা নাই, এই সব দিয়ে এই দেশটাকে ধ্বংস করিবেন না। আমরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা এই প্রবাসী মন্ত্রণালয়টাকে বসিয়ে রাখলে হবে না। অনেকের ধারণা একটা নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, প্রবাসী মন্ত্রণালয় ঠিক হয়ে যাবে। না, প্রবাসী মন্ত্রণালয়টা এখন প্রতিদিনের কাজ, এটা প্রত্যেকটা সেকেন্ডের কাজ। এটা এমন একটা মন্ত্রণালয় যেটা আমার দেশের আইনে চলে না, এটা বিদেশি বিভিন্ন জায়গার বিভিন্ন আইনে চলে। ওই দেশের সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয়। বিধায় আমার মন মাতলবি চালালে হবে না। এক দেশে পাসপোর্ট সমস্যার কারণে ভিসা লাগাতে পারেন। একজন ব্যক্তির পাসপোর্টের মেয়াদ থাকে কয় বছর? ভিসার মেয়াদ থাকে প্রতি 1 বছর পর পর রিনিউ করতে হয়। যদি আপনার পাসপোর্ট পেতে তার সমস্যা লাগে 2 বছর, 1.5 বছর,
ধরে নিলাম এটা শেখ হাসিনা করে গিয়েছে, তাই বলে কি শেখ হাসিনার জন্য বসে থাকবো? এই টাকা পয়সা যদি লস হয়, তারপরে নতুন করে আমাদেরকে তাদের জন্য আলাদা মেশিন ফিট করে তারপরে দেওয়া উচিত। একটা পাশের ছোট্ট ছোট্ট দেশগুলো পর্যন্ত 15 মিনিট 2 ঘন্টায় পর্যন্ত, মানে 5 দিন 7 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে প্রত্যেকটি দেশ পাসপোর্ট দিতে সক্ষম, একমাত্র বাংলাদেশ পারে না। এম্বাসিগুলোতে গেলে এম্বাসিতে চরম মাত্রার অপমান অপদস্থ হতে হয়, কেউ গিয়ে সেখানে কোনো ধরনের ভালো কিছু করতে পারে না। মালয়েশিয়াতে তো কোনো শ্রমিকের কোনো মূল্যায়নই করতে দেয় না আপনার এম্বাসিগুলো থেকে, বিন্দুমাত্র কোনো সাহায্য সহযোগিতা করতে চায় না। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আপনার উচিত হবে দ্রুত সম্ভব আমাদের এই প্রবাসী ভাইদের পাশে দাঁড়িয়ে প্রবাসীদের সাহায্য করে, প্রবাসীদের বান্ধব আপনার এই মিনিস্ট্রিতে যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে, এবং বাংলাদেশের যতগুলো এম্বাসি রয়েছে প্রত্যেকটা এম্বাসিতে অতি দ্রুত অ্যাম্বাসেডর পরিবর্তন করেন, অতি দ্রুত। কারণ সবগুলো আওয়ামী লীগের বসা। আমি ছোট মানুষ হিসেবে অন্তত 10-15টা রাষ্ট্র ঘুরেছি, বিভিন্ন দেশে দেখেছি, এর প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দালাল এখনো বসা আছে। তুরস্ক বলেন, এই মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, কোন দেশের পরিবর্তন করেছেন বলেন? তা এই পরিবর্তন না করলে আওয়ামী লীগ দিয়ে আপনি সেবা আশা করেন কিভাবে? কোন আওয়ামী লীগ আপনাকে সাহায্য করবে না। তাহলে এই আওয়ামী লীগ যখন সাহায্য করবে না, তখন আমার দেশটার এই প্রবাসীদের সমস্যার সমাধান হবে না। অতএব সবাই লাইভটি শেয়ার করে জাতিকে জাগ্রত করুন। আমি বিশেষ করে আসিফ নজরুল সাহেবকে অনুরোধ করব, আপনি একটা মন্ত্রণালয় রাখেন, সর্বোচ্চ আইন মন্ত্রণালয় নিয়ে আপনি যেভাবে পারেন চালান, বাকি মন্ত্রণালয়গুলো বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়টা অন্তত পক্ষে একজন বিচক্ষণ ব্যক্তির হাতে ছেড়ে দিয়ে ইমিডিয়েট অ্যাকশনে যান। না হয় কিন্তু প্রবাসীরা ফুসে উঠলে তখন একুল উকুল দুকুল সবই কিন্তু হারাতে হবে, যেটা আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। আমি স্পষ্ট করে বলছি, প্রবাসীদেরকে ফুসিয়ে উঠানো যাবে না। প্রবাসীদেরকে শান্ত রাখুন, প্রবাসীদের পাশে থাকুন, প্রবাসীদেরকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে, এটাতে এমন না যে আপনাকে আমি, আপনার পক্ষে অনেক বক্তব্য আছে, আমার অনেকগুলো আছে, আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য হার্মফুল না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই, বিক্রম মিশ্রি। এটা হচ্ছে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বক্তব্য। এই বক্তব্য নিয়ে খুব খুশি হওয়ার কোনো কারণ নেই, কেননা ভারত যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে একটা অশান্তির মধ্যে রাখবে। নানা রকম ভাবে তার ইকুইপমেন্টগুলো, তার মিডিয়াকে ব্যবহার করবে, তার সংগঠনগুলোকে ব্যবহার করবে, হাসিনাকে ব্যবহার করবে, এটা করতেই থাকবে। এখন কথা হলো যে হাসিনার বক্তব্যে সাই নেই, কিন্তু হাসিনার এই বক্তব্য কি চলতে থাকবে? সে কি ওখানে রাজনৈতিক কার্যালয় খুলে পড়বে, নাকি প্রবাসী সরকার গঠন করবে? সেইটা যদি করে, বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে হাসিনার তৎপরতা বন্ধ করার জন্য। কোন স্ট্যাটাস নিয়ে সে ভারতে আছে এবং ভারতে বসে থেকে বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করছে বাংলাদেশে। একইভাবে আমি বারবার বলছিলাম যে ভারতের এরকম যদি কোনো নেতা, বহিষ্কৃত নেতা বা পলাতক নেতা বাংলাদেশে বসে যদি ভারতের বিষয়ে যদি ক্রমাগতভাবে অশান্তি ছড়াতো, সেটা কি ভারত সহ্য করতো? বাংলাদেশ কেন সহ্য করবে? এখানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই, বিষয়টা তো তা না। বলবে যে হাসিনা যে তৎপরতা করছে, যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যকে আমরা সমর্থন করি না এবং এই বক্তব্য বন্ধ হওয়া উচিত বলে ভারত মনে করে। এরকম একটা বক্তব্য যদি না দেওয়া হয়, তাহলে তো আর কয়েকদিন পরে আমি নিশ্চিত দিল্লিতে আওয়ামী লীগের একটা কার্যালয় খুলে পড়বেন এবং প্রতিদিন তিনি সেখানে সংবাদ সম্মেলন করবেন এবং জুম মিটিং করতে থাকবে। এখন জানি না, এটা হয়তো সময়ের ব্যাপার, কারণ এখন যে এই বক্তব্য নিয়ে খুব খুশি হওয়ার কোনো কারণ নেই। খবরে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি এই কথা বলেন। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। ভালো। বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকা সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে, সবশেষ কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তারপর তিনি ব্রিফ করছেন তাদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে, যেখানে শশী থারুর অর্থাৎ কংগ্রেসের নেতা আছেন সেখানে, অর্থাৎ সর্বদলীয় একটা কমিটি। ব্রিফিং এ বিক্রম মিশ্রি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে। এটা সত্য কথা বলেছেন, চরম অস্বস্তি আছে। এটা কিন্তু বারবার ডক্টর ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, সবাই বলছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। এটাও খুব ভালো কথা, যে কোনো একক রাজনৈতিক দল বা একটা সরকারের সীমাবদ্ধ নেই বাংলাদেশের জনগণের সঙ্গে। এটাই বাংলাদেশের জনগণের মধ্যে হলে যারাই নির্বাচিত হয়ে আসবে ক্ষমতা, তাদের সঙ্গে সম্পর্ক থাকবে। আবার যারা ফ্যাসিজম চালাবে, যারা স্বৈরাচারী কর্মকাণ্ড করবে, তাদের সঙ্গে থাকবে না। কারণ ভারতকে ভারত একটা গণতান্ত্রিক দেশ, এই হিসেবে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই দক্ষিণ এশিয়াতে তার একটা প্রভাব পড়বে। আমরা তো সেই প্রভাব চাই। সেই প্রভাবটা কেন তারা সামনে আনছে না? বরং তারা সাম্প্রদায়িকতা, তারা হিন্দু চিনতেছে, তারা মুসলমান চিনতেছে না, মানুষের নির্যাতন চিনতেছে না, মানুষ চিনতেছে না, শুধু হিন্দু চিনতেছে। এটাই তো সমস্যা। বিক্রম মিশ্রি বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন বিস্তারিত আলোচনা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, নিউজ, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।